জাইমা রহমান কি বলেছে, মানে পৃথিবীর কোন সুস্থ বোধ সম্পন্ন মার্জিত রুচিশীল ব্যক্তির এই ধরনের কথাবার্তা বলতে পারে না, যেটা একজন মন্ত্রীর জায়গা থেকে বলে যাচ্ছেন। ব্যক্তিত্বহীন, অসৎ, বিবেক বর্জিত মানুষরা আজকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন। আমাদের তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী তিনি ডাক্তার মুরাদ হাসান, এই বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সময় তার স্বামী পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে বাঙালি সৈনিকদেরকে নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, সে কারণে তাকে বন্দী করা হয়েছিল। তাকে নিয়ে যে কুরুচিপূর্ণ অশ্লীল মন্তব্য করেছেন তার ছেলে তারেক রহমান, যতই হোক বিএনপি একটা বড় রাজনৈতিক দল, সেই দলের নেতা, তার জন্ম নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। মানে কতটুকু বিকৃত মস্তিষ্কের মানুষ হলে এই ধরনের কথাবার্তা বলতে পারে। এবং তার নাতনি জাইমা রহমান কি বলেছে, মানে জাফরুল্লাহ স্যার শুনে নাই, কালকে কথাটি শুনছিলাম, মানে পৃথিবীর কোন সুস্থ বোধ সম্পন্ন মার্জিত রুচিশীল ব্যক্তির এই ধরনের কথাবার্তা বলতে পারে না, যেটা একজন মন্ত্রীর জায়গা থেকে বলে যাচ্ছেন। কারণ অবাক হচ্ছে যে সরকারের কোন একটা মানুষ এটা নিয়ে কি প্রতিবাদ করছে না, কারণ তারাও তো বিরোধী দলে যাবে। রাজনীতির কারণে নিজের পরিবারের চরিত্র হনন করতে হবে, চরিত্র হনন করবে বিরোধী দল, এবং এইটা রাজনীতি করার কারণে মানে তার অন্যরা মেনে নেবে, একটা প্রতিবাদ দল থেকে হচ্ছে না। তো এই ধরনের এটা হচ্ছে বাস্তবতা। এই ধরনের ব্যক্তিত্বহীন, অসৎ, বিবেক বর্জিত মানুষরা আজকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন। আজকে সেই স্বৈরাচার পতন দিবস, আজকে স্বৈরাচার পতন দিবসে বাংলাদেশেও একটা স্বৈরাচার সরকার চেপে বসেছে গণতন্ত্রের লেবাসে, কিন্তু তারা একেবারে সরাসরি সামরিক শাসক না, গণতন্ত্রের লেবাসে স্বৈরাচার। আমেরিকাতে গণতন্ত্র সম্মেলন হচ্ছে, তাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই। কিন্তু তাদের জন্য না, আমাদের জন্য লজ্জার যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক জাতি, অথচ আমরা বিশ্বের গণতান্ত্রিক সম্মেলনে দাওয়াত পাচ্ছি না। সেখানে আমাদের মন্ত্রীরা কি কথা বলছেন, খুবই হাস্যকর কথা পাচ্ছি যে আমেরিকা সম্ভবত দুর্বল গণতন্ত্রের দেশগুলোকে দাওয়াত দিয়েছে। বড় বড় কথা বলেন, আবার সেই আমেরিকাতেই তো ছেলে মেয়েকে পাঠান পড়াশোনার জন্য, নিজেরাও সেই আমেরিকাতে যাওয়ার জন্য তো লাইন ধরেন। আমেরিকাতে দুর্বল গণতন্ত্র, আর আপনারা ওখানে যাওয়ার জন্য লাইন ধরেন। তো এই ধরনের হাস্যকর কথাবার্তা মন্ত্রীরা বলছেন। আপনারা সবাই জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 অনুষ্ঠান হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী ডক্টর ইউনূস, সারা বিশ্বে যার সেই অ্যাক্সেস আছে, যে কোনো দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে যদি তিনি অ্যাপয়েন্টমেন্ট চান, কথা বলতে চান, তারা সানন্দে তাকে অ্যাকসেপ্ট করবে। কিন্তু নিজ দেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তিকে আমরা মূল্যায়ন করতে পারি নাই। সারা বিশ্ব সুটেড বুটেড নয়, বাঙালি পোশাক পরে, দেখেন না আপনার সেই ফতুয়ার মতো পরে বাঙালি পোশাককে রিপ্রেজেন্ট করছেন। ঐতিহ্যকে, নিজের শিক্ষাগত যোগ্যতা মেধার পাশাপাশি বাঙালি ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরছেন। ডক্টর ইউনূসের মতো লোককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 দাওয়াত করা হয় না। স্বাধীনতার জীবন্ত আরেক কিংবদন্তি জাতীয় নেতৃবৃন্দ পতাকা উড়ান নাই। 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পতাকা উড়িয়েছিলেন ডাকসুর তৎকালীন ভিপি আসম আব্দুর রব ভাই, এখনো জীবিত আছেন, তাকে অতিথি করা হয় না। বাংলাদেশের অস্তিত্ব যদি স্বীকার করতে হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া কল্পনা করা যায় না। আর ঢাকা বিশ্ববিদ্যালয় যদি বাংলাদেশের অস্তিত্বের জন্ম দিয়ে থাকে, তাহলে এই সেই ছাত্ররা জন্ম দিয়েছে যারা সেই 71-এর প্রতিকূলতা পরিস্থিতিকে মোকাবেলা করেও বাঙালি জাতির মুক্তি সংগ্রামের নেতৃত্বকে, সংগ্রামকে বেগবান করেছিল। সেই সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন যারা, তাদেরকে আমন্ত্রণ করা নেই। তো কাদেরকে নিয়ে এই অনুষ্ঠান করা হচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমি প্রশ্ন রেখেছিলাম, চিন্তা করেন যে কাদেরকে নিয়ে প্রশ্ন তারা অনুষ্ঠান করছে। সমস্ত জায়গায় একটা নোংরা দলবাজি শুরু করেছে, নোংরা দলবাজি দিয়ে ভরে দিয়েছে দেশটা, যে এখন ভিন্ন মত এবং বিরোধীদের নিয়ে এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য, এই ধরনের অশ্লীল কথাবার্তা বলতেও তাদের একটু বিবেক বাধা দিচ্ছে না। তো এই রকমের একটা অসুস্থ রাজনীতির চর্চা এই বিনা ভোটের সরকার দেশে প্রসার ঘটাতে যাচ্ছে। সেই সময় একটা প্রতিকূল সময় লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে, ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশের এই সময় ছাত্র অধিকার পরিষদের জন্ম হয়েছে।
তারপরে যুব অধিকার, শ্রমিক অধিকার, তারপরে পেশাজীবী অধিকার, এবং আমরা সর্বশেষ একটি রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ আমরা গঠন করেছি। তো সেক্ষেত্রে ফারুক হাসান যেটা বলেছে, অবশ্যই যুব অধিকার পরিষদ আমাদের রাজনৈতিক দলের অবশ্যই গুরুত্বপূর্ণ একটা পার্ট। সুতরাং বাংলাদেশের বর্তমান যে অসুস্থ রাজনীতি, সেই রাজনীতি থেকে আপনাদেরকে সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে, এটা আপনাদের একটা বড় চ্যালেঞ্জ। এবং বাংলাদেশের ছাত্র, বড় বড় রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলোর নেতৃত্ব নিয়মিত ছাত্ররা দেয় না, অছাত্র যাদের 5-7 বছর আগে ছাত্রত্ব শেষ হয়ে গেছে তারা দেয় ছাত্র সংগঠনের নেতৃত্ব। যুব সংগঠনের নেতৃত্ব দেয় 50-60 বছর, 50 ঊর্ধ্ব, তারা দেয় যুব সংগঠনের নেতৃত্ব। তো সেই জায়গা থেকে আমরা একটা ভিন্ন মাত্রা, একেবারেই ভিন্ন বৈশিষ্ট্যের একটা যুব সংগঠন ইতিমধ্যেই গত 1.5 বছরে আপনারা সেটা প্রমাণ করেছেন। এবং আজকে যেখানে দেশি মানুষ ভোট দিতে পারে না, গণতান্ত্রিক প্রক্রিয়া নাই, সেখানে আমরা বলছি দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রসার ঘটাতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা বাড়াতে হবে। তার জন্যই আমরা আজকে এই যুব অধিকার পরিষদের নেতৃত্ব নির্বাচনে এই গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করছি। এবং এর আগে আপনারা দেখেছেন ছাত্র অধিকার পরিষদও আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন করেছি। এবং ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটি অঙ্গ সংগঠন থেকে শুরু করে মূল দলের নেতৃত্ব নির্বাচন থেকে শুরু করে সিদ্ধান্ত গ্রহণে গণতান্ত্রিক প্রক্রিয়া থাকবে। আমরা জাতিকে দেখাতে চাই, মানুষকে দেখাতে চাই যে আমরা গণতন্ত্রকামী, আমরা রাষ্ট্রও চাই একটা গণতান্ত্রিক রাষ্ট্র। দলগুলোর মধ্যে গণতন্ত্র থাকে না, তাহলে সেখানে তারা কিভাবে জাতিকে গণতন্ত্র উপহার দেবে? সেই জায়গা থেকে আজকের এই স্বৈরাচার পতন দিবসে এই কাউন্সিল ভোট গ্রহণ এবং যে গুরুত্বপূর্ণ আলোচনা সভা, আমি মনে করি এটি বাংলাদেশের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ, এই জাতির জন্য গুরুত্বপূর্ণ, যুব সমাজের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় হয়ে থাকবে। দ্বিতীয় যে কথাটি বলতে চাই যে রাজনৈতিক সময়টা যেহেতু আমাদের জন্য প্রতিকূল, কাজে আমাদেরকেও সেই রণকৌশল ঠিক করে আমাদেরকে এগোতে হবে। কোনো ধরনের উস্কানি, ঝামেলা, ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। বাংলাদেশে মনে রাখতে হবে বিভিন্ন ধর্ম, বর্ণ, মত, পথের মানুষ বাস করে এবং বাংলাদেশের সংবিধান প্রত্যেকের মূল্যবোধকে ধারণ করে প্রত্যেকের মূল্যবোধের জায়গা থেকে আমাদেরকে কাজ করতে হবে। বিভিন্ন ধর্ম, বর্ণ মানুষের মধ্যে কিভাবে সম্প্রীতি ঘটানো যায়, আমাদের সংগঠনে তাদেরকে কিভাবে কানেক্টেড করা যায়, সেই চেষ্টা নিয়ে আপনাদেরকে আগাতে হবে। বিশেষ করে এখন বড় একটা বিষয় হচ্ছে যে আমাদের দেশের মানুষ রাজনৈতিকভাবে খুবই অসচেতন। তারা যদি উপলব্ধি করতে পারত তাদের ভোটে এমপি হয়, তাদের ভোটে কাউন্সিলর হয়, তাদের ভোটে মেয়র হয়, তাদের ভোটে মন্ত্রী হয়, জনগণ ভোট দিলে তারা এমপি মন্ত্রী, না হলে তাদের কোনো দাম নাই। তারা যদি উপলব্ধি করতে পারত যে জনগণের এই ভোটে হচ্ছে শক্তি, কারা ক্ষমতা আসবে, কে এমপি হবে, কে মন্ত্রী হবে, এটা জনগণ নির্ধারণ করে। জনগণ যদি এটা উপলব্ধি করতে পারত তাহলে এই ধরনের দৈত্য দানবীয় একটা ফাঁসিবাদ সরকার আমাদের উপরে চেপে বসতে পারত না। কাজে আমাদের অন্যতম একটি কাজ হচ্ছে জনগণের মধ্যে সেই বোধ শক্তির জাগরণ ঘটানো, যে আপনার আমার আমাদের ভোটেই হচ্ছে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়। এখন ঠিক আছে, এখন ভোট লাগে না, এই সরকার ভোটের অধিকার কেড়ে নিয়েছে, কিন্তু এইভাবে বেশি দিন চলবে না, কোনো সময় চলে নাই, পাকিস্তানিরা পারে নাই, এটা পৃথিবীর কোন দেশে এই ধরনের স্বৈরতান্ত্রিক শাসন কাঠামো কেউ টিকিয়ে রাখতে পারে নাই। কাজে এরাও পারবে না, কিন্তু তার জন্য আপনাদেরকে প্রস্তুত হতে হবে। বাস্তব কথা হচ্ছে যে মানুষ এখন রাজনৈতিক দলগুলোর উপরে নেতৃত্বে আস্থাহীনতা, জাতীয় পর্যায়ে নেতৃত্বের সংকট উপলব্ধি করতে পারছে, যে কারণে কার ডাকে কোথায় সংগঠিত হবে সেটি কিন্তু মানুষ বুঝতে পারছে না বা প্রপার জায়গা খুঁজে পাচ্ছে না। জাতীয় নির্বাচন তো অনেক আগেই নাই হয়ে গিয়েছে, স্থানীয় নির্বাচনগুলো হচ্ছে, সেখানে বিরোধী দলগুলো তো অংশ নিচ্ছে না, সরকারি দল নিজেরা মারামারি খুনোখুনিতে লিপ্ত হচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখ এবং দুর্ভাগ্য যে বর্তমান নির্বাচন কমিশনার একজন মুক্তিযোদ্ধা। এখন প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন কিনা আমি জানি না, কারণ যারা নিজের জীবনকে বিপন্ন করে দেশের জন্য লড়াই সংগ্রাম করতে পারে তারা কখনোই জাতির অধিকার কেড়ে নিতে পারে না। কাজেই বর্তমান নির্বাচন কমিশন সরকারের সাথে তারাও তো জনগণের যে ভোটাধিকার হরণ করার অন্যতম কারিগর। কাজেই কোন প্রকৃত মুক্তিযোদ্ধার পক্ষে সমগ্র জাতির অধিকার কেড়ে নেওয়া সম্ভব নয়।
সে কারণে আমাদের একটু সন্দেহ, আমরা জানি না, জাফরুল্লাহ স্যার বলতে পারবেন, সাইফুল্লাহ ভাই বলতে আসলে তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন কিনা। মুক্তিযোদ্ধা তো নির্বাচন কমিশন একজন আছেন, আমরা দেখি মাহবুব সাহেব অত্যন্ত শ্রদ্ধার পাত্র, সকল মানুষ তার জন্য প্রাণ ভরে দোয়া করে, সবসময় সত্য কথা বলে থাকেন। তো এই বাস্তবতায় আজকে যে আরেকটি ঐতিহাসিক দিন, স্বৈরাচার পতন দিবস, সেই 82 সালে সামরিক স্বৈরশাসক জেনারেল এরশাদ সাহেবের ক্ষমতা গ্রহণের পর থেকে যে ধারাবাহিকভাবে বিভিন্ন আন্দোলন সংগ্রাম হয়েছে, তার একটা চূড়ান্ত পরিণতি হয়েছিল 1990 সালের সেই 6 ডিসেম্বর। সে কারণে আমি মনে করি যে আমরা যদি সঠিকভাবে সঠিক উপযুক্ত কর্মসূচি নিয়ে মানুষের মাঝে হাজির হতে পারি, মানুষের কাছে যেতে পারি, তাহলে মানুষ আমাদেরকে অ্যাকসেপ্ট করবে আগামী নেতৃত্ব হিসেবে। তার জন্য আপনাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। 71-তে এমনিতে একটা দেশ স্বাধীন হয় নাই, 9 মাস যুদ্ধ হয়েছে। জাফরুল্লাহ স্যার লন্ডনের, অনেকে গল্প জানতেন না, লন্ডনে বিলাসবহুল জীবন যাপন করতেন। প্রায় তো দেখেন সিরা শার্ট, একটা শার্ট অনেকদিন পরেন, প্যান্টের অবস্থা, তার তো টাকা পয়সার অভাব নাই, কিন্তু তিনি সাধারণ জীবন যাপন করেন। তো তারা যদি বিলাসী জীবন যাপন ছেড়ে এসে সেই পাকিস্তানের পাসপোর্ট ছিঁড়ে ফেলেছে, এই পাকিস্তানের নাগরিকত্ব নেবে না দেখে আজকে তারা স্বাধীন দেশ স্বাধীন করেছেন, তারা তো বুঝতে পারেন নাই তাদের পরিণতি কি হবে। একটা অনিশ্চিত বিষয়কে সামনে রেখে তারপরেও তারা দেশের জন্য এখনো কাজ করে যাচ্ছেন। তারপর থেকে ফিল্ড হসপিটাল ভারতের আগরতলা থেকে শুরু করেছিলেন, সেখান থেকে আজকের গণস্বাস্থ্য, এখনো মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। সুতরাং যদি রাজনীতি করতে চান, কিছু পাওয়ার চিন্তা ভাবনা করলে আপনার রাজনীতি করার দরকার নাই। আপনার যুবলীগ যুবদল যারাই ক্ষমতায় ছিল তাদের মতো আপনি চিন্তা করবেন, দল ক্ষমতায় গেলে গুলিস্তানের মার্কেটের সামনে আমার দখলে থাকবে, আরেকজনে চিন্তা করবেন মা ফেরিঘাট আমার দখলে থাকবে, আরেকজনে চিন্তা করবেন বাস জগন্নাথ, ছাত্ররা চিন্তা করবেন জগন্নাথ ইউনিভার্সিটির সামনের বাস থেকে 100 টাকা করে আমরা তুলবো, কবি নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির পাশে দোকান থেকে টাকা আমরা তুলবো, কাজ হবে সেখান থেকে চাঁদাবাজি করব। এই চিন্তা ভাবনা থাকলে আপনার ছাত্র যুব অধিকার পরিষদ করার দরকার নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করেছি, ইংরেজি বিভাগে পড়েছি, একটা উজ্জ্বল ক্যারিয়ার ছিল। ঢাকা শহরটা প্রাইভেট কলেজে টিউশনি করাইলেও আপনার 2-2.5 লাখ টাকা ইনকাম করতে পারতাম, কিন্তু অনেক কষ্ট করে মার খেয়ে নিজে রক্তাক্ত হয়ে এখনো সংগ্রামটা করে যাচ্ছি। কারণ পৃথিবীতে তো আজীবন কেউ বেঁচে থাকতে পারবে না, একদিন না একদিন চলে যেতে হবে। সবারই এই পৃথিবীর রঙ্গমঞ্চ সাঙ্গ করে চলে যেতে হবে। কাজে যদি কিছু করে যেতে পারি, যে যাওয়ার পরে যদি মানুষ মনে রাখে, সেটাই হবে এই ক্ষণিকের বেঁচে থাকার সার্থকতা। সেই জায়গা থেকেই দেশের জন্য কাজ করে যাচ্ছি। সুতরাং আপনারা যদি আমাকে ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন, সেই ফিলোসফি, সেই চিন্তা ভাবনা নিয়ে আগাতে হবে। দেশের জন্য দিতে হবে, কিছু পাওয়ার চিন্তা ভাবনা করলে হবে না। তো আশা করি যে বাংলাদেশ যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ গত 1.5 বছরে যে পারফরমেন্স দেখিয়েছে, যেভাবে জনসম্পৃক্তি ইস্যুতে ত্যাগ স্বীকার করেছে, আগামীতে এই যুব সংগঠন ইনশাল্লাহ বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন ধারার মাইল ফলক সৃষ্টি করবে।